কাটাকাটি এবং বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মিরাজের যে বন্ধুদের একজন জিহাদ জিহাদ আবার এখানে সম্পর্কে যে শিপন আছে, একজন শিপনের শ্যালক। তো জিহাদ পাশে থাকা একটি হাতুড়ি দিয়ে নুরুল আলমের মাথায় আঘাত করলে সাথে সাথে নুরুল আলম ওখানে লুটিয়ে পড়েন এবং উনি অজ্ঞান হয়ে যান। ঘটনার সাথে সাথে মিরাজ এবং দুঃখিত শিপন এবং তার শ্যালক জিহাদ ঘটনাস্থল ত্যাগ করেন। তখন মিরাজ এবং রিফাত ওখানে অবস্থান করেন এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে ওনার শারীরিক অবস্থা কি তাদের মতো করে। তাদের পরীক্ষায় দেখা যায় লোকটার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, মারা গেছে, এটা তাদের ভাষ্য অনুযায়ী। তখন মিরাজ এবং রিফাত নুরে আলমকে তাদের বেডের যে পার্শ্ববর্তী জায়গায় একটি ওয়াশরুম ছিল, টয়লেট ছিল, টয়লেটে টেনে নিয়ে যায়। টয়লেটে টেনে নিয়ে যেয়ে তার মুখে স্কচ টেপ দিয়ে বন্ধ করে যায় এবং তার ভাষ্যমতে তখন সে মারা গেছে। তখন সে পুনরায় তার ওখান থেকে চলে যাওয়া শিবন এবং জিহাদকে ফোন করে যে তোমরা এই অবস্থা করে চলে গেলা, এখন আমি এটা নিয়ে কি করবো। তখন মিরাজের ভাষ্য অনুযায়ী তারা বলে যে ঠিক আছে আমরা আসছি, তোমরা থাকো। তো তারা আসার 15-20 মিনিট বা আধা ঘন্টা সময় নেয়। এই সময়ের মধ্যে মিরাজ এবং রিফাত ওই রুমে দুটা চাকু ছিল, গৃহস্থালিতে ব্যবহৃত হয় এরকম চাকু। সেই চাকু দ্বারা গলা কেটে ফেলে, তবে বিচ্ছিন্ন করেনি, তারা গলাটি কেটে ফেলেছে, অর্থাৎ জবাইয়ের মতো করে ফেলেছে। জবাইয়ের মতো করে সাথে সাথে তার কোমরের উপর অংশ থেকে পায়ের নিচ পর্যন্ত এই দুটি অংশে ওই ধারালো চাকু এবং হাতুড়ি দ্বারা আঘাত করে আলাদা করেছে। এর মধ্যে ওরা দুজনে চলে আসে। আবার চলে এসে চারজনে মিলে ওই রুমে থাকা বিভিন্ন তোয়ালে, গামছা এবং পলিথিন এগুলো দিয়ে একটা প্যাকেটের মতো করে ওই যে রুমে যে ছাপার কাজে ব্যবহৃত বড় টেবিলের মতো, ওই টেবিলের একটা কোণা এক পাশে ঢালাইকৃত যে জায়গাটা আছে, হালকা ঢালাইকৃত ইট উপরে সিমেন্টের কোলের দ্বারা এরকম ঢালাইকৃত একটা জায়গায় তারা গর্ত খুলে ওখানে ওই লাশটাকে মাটি চাপাবে চারজন মিলে। এবং পরবর্তীতে তারা তিনজন ওই রাতেই ওই রুমটি ত্যাগ করে। আর মিরাজ যেহেতু তার কর্মচারী ছিল, সে নিজেকে আড়াল করার জন্য অধিকতর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের ওর ভাষায় যে আমাকে যাতে কেউ সন্দেহ করতে না পারে সে ওখানেই অবস্থান করে। এবং এই বিষয়ে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি সে বলে যে আমি যাতে ধরা না পড়ি এই জন্য আমি এই কাজটা করেছি, আমি পালিয়ে যাই এবং আমাকে মালিক ছাড়া আর তার ফ্যামিলির সদস্যরা বা কেউই আমাকে। এই ঘটনার পরপরই পরের দিন অর্থাৎ শনিবারের সন্ধ্যাবেলা থানায় আমাদেরকে মালিকের আত্মীয় স্বজন থানায় আসেন। এসে আমাদেরকে বিষয়টি ইনফর্ম করে যে আমাদের এই নামে একজন লোক নিখোঁজ, বৃহস্পতিবার রাতে সম্ভবত 11টার পর পর্যন্ত ফ্যামিলির সাথে তার যোগাযোগ ছিল এবং তার শুক্রবারে তার বাড়িতে যাওয়ার কথা ছিল, ময়মনসিংহে যাওয়ার কথা ছিল। মূলত ময়মনসিংহে না যাওয়াতে ফোন বন্ধ পাওয়ার কারণে তারা আর তার সাথে যোগাযোগ করতে পারেনি। তো শনিবারে সন্ধ্যার পরে থানায় তারা যোগাযোগ করে যে আমাদের আত্মীয় এই নাম, তাকে আমরা পাচ্ছি না, তার ফোন বন্ধ, সে বাড়িতে যাওয়ার কথা ছিল, সে নিখোঁজ, আমাদের একটা অভিযোগ। তো অভিযোগের প্রেক্ষিতে আমরা বিষয়টি অনুসন্ধান শুরু করি এবং
অনুসন্ধানে আমরা আসলে শুধু রিফাতের সাথে তার ফ্যামিলির বাহিরে অন্য যাদের সাথে যোগাযোগ করেছে এরকম একজন শুধু মিরাজের, অর্থাৎ যে তার যে কর্মচারী ছিল, এই কর্মচারী কি পায়, আর কারোর সাথে তার যোগাযোগ হয়েছে এরকম আমরা আর পাচ্ছিলাম না। পরবর্তীতে আমরা আশেপাশের সিসি ক্যামেরা এবং স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদ এবং মিরাজের মোবাইল, এই বিষয়গুলো যাচাই বাছাই করে আমরা ওই তিনজনের ওই রাতে ওখানে, অর্থাৎ বৃহস্পতিবার রাতে ওই ফ্যাক্টরির আশেপাশে আনাগোনা করা, আসা যাওয়া করা, এই বিষয়গুলো সন্ধান পেয়ে মিরাজকে আমরা সে অধিকতর জিজ্ঞাসাবাদ করি। তো জিজ্ঞাসাবাদে মিরাজ ঘটনাটি এক পর্যায়ে আমাদের কাছে স্বীকার করে এবং সে বলে যে 4 জন মিলে তারা এই কাজটি করেছে এবং গড়ের যে ছাপা কারখানার যে জায়গাটিতে তারা পুঁতে রেখেছিল সেই জায়গাটি আমাদেরকে দেখায় এবং তার শনাক্ত মতে ওই জায়গাটি শনাক্ত মতে গতকালকে বিকালের দিকে আমরা ওখানে তার লাশ উত্তোলন করি এবং আত্মীয় স্বজন, অর্থাৎ নুরে আলম যে ভিকটিম তার আত্মীয় স্বজন এই লাশটিকে তাদের আত্মীয় লাশ অর্থাৎ নুরে আলমের লাশ বলে শনাক্ত করে। তো এই 4 জন ওখান থেকে যাওয়ার সময় নুরে আলমের 2টি মোবাইল ফোন নিয়ে যায় এবং আমরা পরবর্তীতে ওই মোবাইল ফোন দুটির একটি উদ্ধার করেছি, আরেকটি ফোন আমাদের এখনো উদ্ধারের বাকি আছে এবং এই ঘটনায় জড়িত 3 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মিরাজ, তার সাথে থাকা শিপন এবং রিফাত, আর শিপনের যে শালা জিহাদকে এখনো আমরা গ্রেফতার করতে সক্ষম হইনি। আমাদের অভিযানের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। আর ওই ঘটনাস্থল থেকে আমরা ঘটনার হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল যে 2টি চাকু, হাতুড়ি এবং আনুষঙ্গিক কিছু আলামত আমরা সংগ্রহ করেছি। ঘটনায় ভিকটিমের জামাতা একটি অভিযোগ দিয়েছেন এবং সেই বিষয়ে অলরেডি মামলাও আমরা রেকর্ড করেছি। আমাদের পক্ষ থেকে মোটামুটি বিষয়টা সম্পর্কে যতটুকু তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এবং আমাদের আরো কিছু কোয়েরি আছে যেগুলো আমরা মনে করছি এই মামলার সুষ্ঠু তদন্তের জন্য আমাদের জানা দরকার। আমরা প্রয়োজনে আমরা অবশ্যই তাদেরকে হেফাজতে এনে এই বিষয়গুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করব। আমার পক্ষ থেকে এতটুকু, যদি আপনাদের কিছু জিজ্ঞাসা। ধন্যবাদ আপনাকে। এখানে বয়স দেখা যায় মিরাজ যতটুকু বলতে পারে তার বয়স 20 থেকে 21-এর মধ্যে। শিবন একটু বয়স্ক, তার মধ্যে সে বলেছে তার বয়স 25। রিফাতের বয়সও এরকমই 20-এর কাছাকাছি হবে। আর শিবনের যে শ্যালক জিহাদ, তার বয়স এরকম 19-20 হবে। না, বিষয়টা একেবারে ওইরকম না এবং তারা যে ওই এলাকার স্থানীয় এরকম না। শিপন এবং তার শ্যালক, ওদের বাড়ি ভোলাতে, মিরাজের বাড়ি পটুয়াখালীতে, আর রিফাতের বাড়ি হলো, দুঃখিত আমি একটু দেখে বলি, জামালপুরে। তারা রিফাত তেমন কিছু করতো বলে আমরা কোনো তথ্য পাইনি, আর মিরাজ তো ওই কারখানায় কাজ করতো, আর বাকিরা কিছু কি করতো তারা তাদের কাছে আমরা বক্তব্য পেয়েছি, খুব বেশি স্পষ্ট না, আমরা যাচাই বাছাই তো তারা দেখবো কেউ গাড়ি চালাইতো বা গাড়ি করতো, এই ধরনের কথাবার্তা বলে যায়। আমরা ওগুলো যাচাই বাছাই করে এখনো কিছু পাইনি, তবে আমরা চেষ্টা করছি আরো এরকম আছে কিনা। এটা আমাদের কাছেও জিনিসটা একটা ক্লারিটি আছে যে আসলে তারা এরকম একটা ঘটনা যে ঘটালো তাদের অতীত কোনো
অভিজ্ঞতা বা এই ধরনের আমার একটা বিষয় জানার ছিল, কাইন্ডলি। সেটা হচ্ছে আপনি লালবাগ জেলার ডিসি, আপনার এরিয়াটা কামরাঙ্গীরচর, যত ঘটনাটা কামরাঙ্গীরচর। আমি কামরাঙ্গীরচর নিয়ে যদি আপনাকে নির্দিষ্ট করে বলি যে এই এলাকায় কিশোরের চুরি, তারপরে যে ছোটখাটো নানা ধরনের যে সামাজিক যে অবক্ষয়ের যে সমস্যাগুলো রয়েছে, তার সবকিছুর উপাদানই এই কামরাঙ্গীরচরে আছে। আপনারা স্পেশালি কামরাঙ্গীরচরে এই অপরাধগুলো নিয়ন্ত্রণ বা যারা এই অপরাধে জড়িত চিহ্নিত করতে কোনো স্পেশাল কোনো ধরনের ব্যবস্থা নেবেন কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন বা আশ্বস্ত হবেন, আশা করছি আমরা আপনাকে আশ্বস্ত করতে পারবো। আমরা খুব রিসেন্টলি, ধরেন এখন থেকে আমার চাকরি ওখানে প্রায় 3 থেকে 3.5 মাস বা 4 মাসের কাছাকাছি। তো কামরাঙ্গীরচর সম্পর্কে আমাদের যে স্টাডি, আমরা দেখেছি ওখানে ফ্লোটিং লোকজনের পরিমাণ সংখ্যাটা বেশি, এবং এটা মূলত কামরাঙ্গীরচরটা যে জিওগ্রাফিক্যাল লোকেশন, দেখা যায় যে একটা ট্রানজিট হিসেবে ইউজ হয় কামরাঙ্গীরচরটা। আপনি যদি ওই এলাকা সম্পর্কে ধারণা থাকে, আপনি খেয়াল করবেন প্রতিদিন অন্তত কয়েক লক্ষ লোক কামরাঙ্গীরচরের উপর দিয়ে যাতায়াত করে কেরানীগঞ্জ বা পার্শ্ববর্তী থানাসমূহ থেকে ঢাকার নিউ মার্কেট, তারপর ধরেন যে এলিফ্যান্ট রোড, এইসব এলাকায় বিভিন্ন কাজে, বিশেষ করে মার্কেটে কাজ করা বা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করা, এই ধরনের কাজে তারা কাজ করে।